শুরু করছি পাউলিং ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। তো আমরা কমপ্লেক্সের থিওরিগুলো পড়ছি। ফার্স্ট থিওরিতে ছিল আমাদের 18 ইলেকট্রন রুল। নেক্সট আমরা পড়েছি ভ্যালেন্সি বন্ড থিওরি। মূলত 18 ইলেকট্রন রুল কিন্তু কমপ্লেক্স কিভাবে তৈরি হয় বা কমপ্লেক্সের যে ফরমেশন সেটাতে কিছু ইনফরমেশান পাওয়া যায় না। ওটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সের স্টেবিলিটি কীভাবে হবে, কোন কমপ্লেক্স স্টেবল কোন কমপ্লেক্স আনস্টেবল সেখান থেকে পাওয়া যায়। তো নেক্সট যে থিওরিটা সেটা হলো ভিবিটি। তো এই ভিবিটিতে যেটা আমরা জেনেছি যে একটা কমপ্লেক্স যে তৈরি হচ্ছে তাতে একটা মেটাল আয়ন থাকে, আর ওই মেটাল আয়নের ভ্যাক্যান্ট অরবিটালে লিগ্যান্ড তার যে লোন পেয়ার ইলেকট্রনকে ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। এই যে কোঅর্ডিনেট বন্ড অ্যাকচুয়ালি কিন্তু ওটা একটা 100% কোভ্যালেন্ট বন্ড। তো নেক্সট এই কনসেপ্টটা এই পাউলিং ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপালে কিছুটা মডিফাই হয়ে এই কোভ্যালেন্ট যে বন্ডিং কনসেপ্ট চেঞ্জ হলো। এটা কিন্তু 100% কোভ্যালেন্ট কনসেপ্ট ছিল ভিবিটিতে, এটা কোভ্যালেন্ট ফুল কনসেপ্ট চেঞ্জ হয়ে হলো কি না পার্সিয়াল কোভ্যালেন্ট অ্যান্ড পার্সিয়াল আয়নিক। তাহলে একটা বন্ড যে ফর্ম হচ্ছে সেই বন্ড 100% কোভ্যালেন্ট না হয়ে তা পার্সিয়াল আয়নিক এবং পার্সিয়াল কোভ্যালেন্ট ক্যারেক্টারের বন্ড ফর্ম হচ্ছে। তো আমরা কেমিক্যাল বন্ডিংয়ে পাউলিংয়ের ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল আমরা পড়েছি, যে প্রিন্সিপালটা এইটাই ছিল। ইন মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার the electrons are distributed in such a way that the atoms can carry minimum charge tending to zero, which leads to charge separation minimum. এখানে মূল কথাটা কি বলা হয়েছিল? এটাই বলা হয়েছিল যে যখন একটা আমরা মলিকুল ফর্ম করব, সেই মলিকুল ধরো আমরা একটা মলিকুল ফর্ম করছি, একটা মলিকুল নিচ্ছি, মনে করো CO2 মলিকুল ফর্ম করছি। তাহলে CO2 মলিকুল যখন আমরা ফর্ম করছি তখন C ডাবল বন্ড ও এইভাবে আমরা স্ট্রাকচার আঁকছি। এই যে স্ট্রাকচারটা ড্র করলাম এটা কিন্তু 100% কোভ্যালেন্ট স্ট্রাকচার। অ্যাকচুয়ালি তাহলে এখানে কি 100% কোভ্যালেন্ট স্ট্রাকচার হবে? হবে না, কারণ এখানে অক্সিজেন ডেল্টা মাইনাস পাবে, এই অক্সিজেন ডেল্টা মাইনাস পাবে, আর মাঝখানে কার্বন ডেল্টা প্লাস প্লাস পাবে। তাহলে এই যে একটা স্ট্রাকচারের 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে এর যে ডেভিয়েশন হলো বা পোলার হলো, এই পোলারিটির ফলে যে ইন্ডিভিজুয়াল চার্জ পাচ্ছে প্রত্যেকটা মলিকুল, এই চার্জ যেন মিনিমাম হয়। এই চার্জ যদি বেশি হয় তাহলে সেই স্ট্রাকচার হবে আনস্টেবল স্ট্রাকচার। এখন আমরা এই প্রিন্সিপাল এর যে ইম্পর্টেন্ট যে প্রেডিকশান, সেই প্রেডিকশানে চলে আসছি। এই প্রেডিকশানের মূলত 4টি পয়েন্ট বলেছে। এই 4টি পয়েন্ট দিয়েই আমরা অ্যাপ্লাই করব এই রুলের। প্রথম পয়েন্ট বলেছে কি মিনিমাম চার্জ সেপারেশন, মানে চার্জ সেপারেটেড হবে। কেন চার্জ সেপারেটেড হবে না 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে আমরা আসছি, কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার কিছুটা আয়নিক ক্যারেক্টার। যেহেতু আয়নিক ক্যারেক্টার পাবে তার মানে অ্যাটম চার্জ সেপারেটেড হবে, এবং এই যে চার্জ সেপারেশন হবে সেই চার্জ সেপারেশনে একটা কিছুটা অংশ বা কোনো একটা অ্যাটম পজিটিভ চার্জ পাবে বা কোনো অ্যাটম নেগেটিভ চার্জ পাবে। তাই সেকেন্ড পয়েন্টে বলেছে ইফ চার্জ সেপারেশন, যদি চার্জ সেপারেশন হয় তাতে যেন ইলেকট্রোপজিটিভ সেন্টার বিয়ার পার্সিয়াল পজিটিভ চার্জ অ্যান্ড ইলেকট্রোনেগেটিভ সেন্টার বিয়ার পার্সিয়াল নেগেটিভ চার্জ। ইলেকট্রোপজিটিভ সেন্টার অবশ্যই পজিটিভ চার্জ বিয়ার করবে, আর ইলেকট্রোনেগেটিভ সেন্টার অবশ্যই নেগেটিভ চার্জ বিয়ার করবে। এটা হলো সেকেন্ড পয়েন্ট। আর পয়েন্ট কি বলছে, পাই বন্ডিং অকার টু মিনিমাইজ দ্য চার্জ সেপারেশন when possible। যদি পসিবল হয় তাহলে পাই বন্ডিং হবে যখন চার্জ সেপারেশন মিনিমাম হয়, বা চার্জ সেপারেশন মিনিমাম করতে পাই বন্ডিং ফরমেশন হবে। আর লাস্ট পয়েন্ট বলছে কি যে অনেক স্ট্রাকচারই হতে পারে
কিন্তু সবচেয়ে স্টেবল যে অ্যাটমিক স্কেলিটন, সেই স্টেবল অ্যাটমিক স্কেলিটনটা হবে যে সাম অফ ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অফ অ্যাডজাসেন্ট অ্যাটম ইজ ম্যাক্সিমাম। মানে আমি অনেক রকম স্কেলিটন আঁকতে পারি, সেই স্কেলিটনই স্টেবল হবে যেখানে ইলেকট্রোনেগেটিভিটির সাম হবে ম্যাক্সিমাম। কেমন ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। মনে করো আমরা H2O ফর্ম করছি, এই যে ওয়াটার যে ফর্ম করলাম, তাহলে ওয়াটারের যে স্ট্রাকচার আমরা অলরেডি জানি যে মাঝখানে অক্সিজেন, দুদিকে দুটো হাইড্রোজেন থাকে। এখানে দেখো হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1, অক্সিজেনের হয় 3.5 পাউলিং স্কেল অনুযায়ী, এটা হচ্ছে 2.1। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে যদি H2O ফর্ম করা হয়, তাহলে H2O ফর্মেশনে যদি এই স্ট্রাকচারটা বা এই স্কেলিটনটা আমরা নিই, তাহলেই কিন্তু যে এদের স্কেলিটনের ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্সের যে সাম, যোগফল হবে কিন্তু ম্যাক্সিমাম। যদি এই স্কেলিটন না নিয়ে আমরা মনে করো এরকম স্কেলিটন করতাম, অক্সিজেন একদিকে, হাইড্রোজেন, তারপর হাইড্রোজেন, এই স্কেলিটনটা করতাম, তাহলে দেখো এদের যে ইএন ডিফারেন্স হতো কি 3.5, 2.1, 2.1। তাহলে প্রত্যেকটা বন্ডের জন্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত পেতাম? দেখো 3.5 মাইনাস 2.4 মানে 1.4 ডিফারেন্স, 2.1, 2.1 ডিফারেন্স, 0 ডিফারেন্স, তার টোটাল ডিফারেন্স কত পেলাম? 1.4। আর প্রথম যে স্ট্রাকচারটা এঁকেছিলাম ওখানে ডিফারেন্স কত ছিল? দেখো 3.5, 2.1 মানে 1.4, এখানে 3.5, 2.1, 1.4, তাহলে দুটো 1.4 যোগ করলে টোটাল কত হলো? 2.8। তাহলে এই স্কেলিটন করলে ইএন ডিফারেন্স হবে ম্যাক্সিমাম, তাই এই স্কেলিটনটা সঠিক। এটাই ছিল ইম্পর্টেন্ট প্রেডিকশন ফ্রম পাউলিং ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল। এখন আসছি এই কমপ্লেক্সের ক্ষেত্রে, এই যে থিওরিটাকে কিছুটা চেঞ্জ করে নেওয়া হলো, সেখানে বলা হলো কি ইন এ কমপ্লেক্স ইম্পর্টেন্ট প্রেডিকশন, এটা কিন্তু আমরা নোটে কি করবে একটু আন্ডারলাইন করে নেবে এই জায়গাটাকে। কি বললো? ইন এ কমপ্লেক্স species the charge tend to get distributed in such a manner that no atom in a complex has a resultant charge greater than about plus minus 1 of electron. The resultant charge যেন প্লাস মাইনাস 1 অফ ইলেকট্রনিক চার্জের থেকে বেশি না হয়। তার মানে কি বোঝাচ্ছে? চার্জ সেপারেশন হতেই পারে, কিন্তু সেই চার্জ সেপারেশনে ইন্ডিভিজুয়াল অ্যাটম যেন একের থেকে বেশি না চার্জ পায়। এক বলতে +1 বা -1, এর থেকে বেশি না পায়। এবার আমরা এর অ্যাপ্লিকেশনে চলে আসছি। আমরা একটা কমপ্লেক্স নিয়ে স্টার্ট করছি। এই কমপ্লেক্সটা মনে করো PeH2O হোল ফর 2+, এই কমপ্লেক্সটা। তো এখানে আমরা যে স্ট্রাকচার তিনটে এঁকেছি, এটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার, আর মাঝের একটা স্ট্রাকচার। তো তিনটি স্ট্রাকচারে দেখো, দেখলে বুঝতে পারবে যে এইখানটায় বেরিলিয়াম পুরোপুরি 2+ আছে। তাহলে বেরিলিয়াম 2+ মানে কি 100% আয়ন হয়ে আছে ওটা। আর ওয়াটার তো নিউট্রাল হয়, তাই অক্সিজেনের ফর্মাল চার্জ এখানে দেখো 0 আছে। তার মানে প্রথম যে স্ট্রাকচারটা এটা কিন্তু 100% আয়নিক স্ট্রাকচার, আয়নিক ক্যারেক্টার এখানে 100%। মানে এই যে স্ট্রাকচারটা কমপ্লেক্সের বা এই যে ইন্টারাকশন দেখানো হয়েছে তাতে আয়নিক ক্যারেক্টার হচ্ছে 100% আছে। লাস্ট যে স্ট্রাকচারটা এটা দেখো কমপ্লিটলি বন্ড তৈরি করে দেওয়া হয়েছে। বন্ড তৈরি করলে দেখো প্রত্যেকটা বন্ড যখন ফর্ম হয়ে যাচ্ছে, অক্সিজেন 3টে বন্ড হয়ে গেছে, মানে অক্সিজেনের ফর্মাল চার্জ +1 হয়েছে। যেহেতু ওভারঅল কমপ্লেক্সের চার্জ +2, তাহলে 4টে অক্সিজেন যদি +1 করে পেয়ে যায়, তাহলে ওভারঅল চার্জ যদি +2 রাখতে হয়, তাহলে বেরিলিয়ামকে অবশ্যই চার্জ দিতে হবে -2। এভাবে ভাবতে পারি, অথবা এরকমভাবে ভাবতে পারি যে এর ফর্মাল চার্জ এর নিয়ম ভ্যালেন্সি ইলেকট্রন মাইনাস লোন পেয়ার মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার। তাহলে বেরিলিয়ামের ভ্যালেন্সি ইলেকট্রন কটা? বেরিলিয়ামের হচ্ছে 2s2, মানে এসের দুটো ইলেকট্রন আছে ভ্যালেন্সি ইলেকট্রন, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন এখানে আছে নাকি বেরিলিয়ামের? না, এখানে নেই, 0, মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার ইলেকট্রন।
হাফ ইন্টু বন্ড মানে চারটে, চারটে বন্ড মানে 8টা ইলেকট্রন, তাহলে 2 4 8, তাহলে ওভারঅল চার্জ হলো দেখো -2। এই কারণে বেরিলিয়ামের এখানে ফর্মাল চার্জ -2। তাহলে এই ফর্মাল চার্জের নিয়ম অনুযায়ী যখন 100% কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, বা এই যে লাস্ট স্ট্রাকচারটা, এটা কিন্তু 100% কোভ্যালেন্ট বন্ডিংয়ের স্ট্রাকচার। আমরা পাউলিং ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল কি জানছি, যে পুরোপুরি 100% আয়নিক স্ট্রাকচারও হবে না, পুরোপুরি 100% কোভ্যালেন্ট স্ট্রাকচারও হবে না, এদের মাঝামাঝি কোনো একটা ইন্টারমিডিয়েট অবস্থা হবে। এবার ইন্টারমিডিয়েট অবস্থা কোনটা হবে, সেটা কি 0.5 মানে 50% হবে, নাকি কী হবে, সেটা আমরা পরে আসছি। তো যদি আয়নিক ক্যারেক্টার 50% হতো, যদি হতো, আর কোভ্যালেন্ট ক্যারেক্টার 50% হতো, তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপরে ফর্মাল চার্জ কি আসতো, কীভাবে করবো দেখো। যখন 100% যখন আয়নিক ক্যারেক্টার, তখন দেখো এগুলো সবগুলো হচ্ছে 0 চার্জ, অক্সিজেন আর বেরিলিয়াম +2। আর যখন 0% কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে 0% কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে দেখো অক্সিজেনের ফর্মাল চার্জ 0। আবার দেখো 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার যখন, তখন অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে +1। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে 0% যখন কোভ্যালেন্ট ক্যারেক্টার, অক্সিজেনের চার্জ 0, 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার, অক্সিজেনের চার্জ +1। তাহলে 50% যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়, তাহলে কি হবে, 0-তে 0, 100-এ 1, 50-তে মানে অর্ধেক, 0 থেকে 100 তার অর্ধেক হচ্ছে 50, 50-তে অক্সিজেনের চার্জ কত হবে, তাহলে 0.5 হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার 0 হলে অক্সিজেনের ফর্মাল চার্জ 0, 100% কোভ্যালেন্ট হলে অক্সিজেনের ফর্মাল চার্জ 1, 50% কোভ্যালেন্ট হলে অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে 0.5। এখন আসছি, এই যে বন্ড যে ফর্ম হয়েছে, সেই বন্ডটা তাহলে কত পার্সেন্ট কোভ্যালেন্ট, সেটা একটু চেক করে নেওয়া যাবে। যেহেতু আমরা কোভ্যালেন্ট ইন্টারাকশন করছি, যে 0% কোভ্যালেন্টে ফর্মাল চার্জ 0, 50% কোভ্যালেন্টে অক্সিজেনের ফর্মাল চার্জ 0.5, আর 100% কোভ্যালেন্টে অক্সিজেনের ফর্মাল চার্জ +1। এখানে আমরা হ্যানেস-স্মিথ ইকুয়েশন ইউজ করে এই যে বেরিলিয়াম অক্সিজেন বন্ড, পিও বন্ড, ওদের কত পরিমাণ আয়নিক ক্যারেক্টার আগে বের করে নিই। এই রিলেশনটা আমাদের জানা আছে, পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম। হ্যানেস-স্মিথের ইকুয়েশন, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইজ ইকুয়াল টু 16 ইন্টু Ka মাইনাস Kb প্লাস 3.5 ইন্টু Ka মাইনাস Kb হোল স্কোয়ার। এই রিলেশন ইউজ করে এবং অক্সিজেন আর বেরিলিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি পুট করে আমরা যে ডাটা পেলাম, তাতে দেখলাম কি 46% হচ্ছে আয়নিক ক্যারেক্টার। তাহলে 46% যদি ওই বেরিলিয়াম অক্সিজেন বন্ড আয়নিক ক্যারেক্টার পায়, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কত পাবে, তাহলে 100 থেকে 46 বাদ দিলে 54% হবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার। 54% কোভ্যালেন্ট ক্যারেক্টার হলে অ্যাকচুয়ালি তাহলে এই বেরিলিয়াম অক্সিজেন যে বন্ড, এই বন্ডটা দেখো পেলাম কি আমরা 54% কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যখন 0% কোভ্যালেন্ট, তখন 0 ফর্মাল চার্জ অক্সিজেন, 100% কোভ্যালেন্ট, অক্সিজেনের ফর্মাল চার্জ +1, 50 হলে +0.5 হতো। এখান থেকে হিসেব করে বের করলাম কত পার্সেন্ট কোভ্যালেন্ট, কোভ্যালেন্টের পার্সেন্টেজ পেলাম 54%। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই 0.5 হবে না, ওটা হবে কত, 0.54 হবে তার ফর্মাল চার্জ। তাহলে হ্যানেস-স্মিথ ইকুয়েশন থেকে আমরা পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার বের করানোর পরে কোভ্যালেন্ট ক্যারেক্টার বের করালাম। কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখে বললাম কি, যে বেরিলিয়াম অক্সিজেন তাদের ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী এখানে ফর্মাল চার্জ পাবে 0.54। ওকে, এবার আসছে তাহলে বেরিলিয়াম অক্সিজেন যদি এই বন্ড 54% কোভ্যালেন্ট ক্যারেক্টারের জন্য এটা 0.54 ফর্মাল চার্জ পায় 54, তাহলে বেরিলিয়ামের চার্জটা কত হবে, এটা কত হবে, কিভাবে পাবো? টোটাল চার্জ কি ছিল কমপ্লেক্সের,
+2। ওকে, আমরা জানি না, ধরে নিচ্ছি বেরিলিয়ামের ফর্মাল চার্জ এক্স। ওকে, এবার এই যে অক্সিজেনগুলোর টোটাল ফর্মাল চার্জ কত হলো না +0.54 করে, তাহলে এক্স প্লাস 0.54 ইন্টু 4, 4টে অক্সিজেন আছে তো, এই টোটালটা হবে +2 সাথে সমান। ওকে, তাহলে এক্স কত পেলাম দেখো, এক্স ইজিক্যাল টু পেলাম 2 মাইনাস, এবার 0.54 ইন্টু 4 গুণ করলে কত পাচ্ছি, 5 4 20 0, হাতে থাকলো 2, 4 4 16, একটু হিসাব ভুল হচ্ছে, এটা একটু ভুল হচ্ছে, যাই হোক এখানে হিসাবটা করে আমি বসিয়ে দিই, সরাসরি এখানে চলে আসছি। তাহলে ওটা হচ্ছে দেখো, এখানে চলে আসছি, নেক্সট করা আছে এবং আর বসছি না এখানে। তাহলে এইখানে আছে যে 2 মাইনাস মানে 5 ইন্টু এই যে 4 ইন্টু 0.54 গুণ করলে 2.16 হয়। তাহলে বেরিলিয়ামের ফর্মাল চার্জ হচ্ছে দেখো এটা 2 মাইনাস 2.16 হবে -0.16। তাহলে এই বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য তাহলে অ্যাকচুয়ালি কি চার্জ পেলাম না, বেরিলিয়াম অক্সিজেনের জন্য অক্সিজেন পেল 0.54 করে প্রত্যেকটা, আর বেরিলিয়াম পেল -0.16। ওকে, এটা যে করলাম এটা কিন্তু ফর অনলি বেরিলিয়াম অক্সিজেন বন্ড, কিন্তু আমাকে দেখতে হবে কি বেরিলিয়াম অক্সিজেন বন্ডের সাথে সাথে অক্সিজেন হাইড্রোজেন বন্ডটাকে কিন্তু কনসিডার করতে। এরপর আসছে যেটা, সেটা হলো ফর অক্সিজেন হাইড্রোজেন বন্ড। অক্সিজেন হাইড্রোজেন বন্ডের প্রথম যে স্ট্রাকচারটা, তাতে অক্সিজেনকে 2 মাইনাস করা হয়েছে, হাইড্রোজেনকে +1 করা হয়েছে। তো এই স্ট্রাকচারে দেখো 100% আয়নিক ক্যারেক্টারের, আর যদি 100% কোভ্যালেন্ট ক্যারেক্টার হয় কোনোটার ফর্মাল চার্জ কিছুই থাকবে না, মানে 0 করে ফর্মাল চার্জ প্রত্যেকেই পাবে। আর যদি 50-50% হয় তাহলে অক্সিজেন -2 থেকে স্টার্ট হয়েছিল 0% কোভ্যালেন্টে, 0% যখন আয়নিক হয়ে গেল তখন 0 চার্জ হয়ে গেল, তাহলে 2 আর 0-র মাঝখানে অক্সিজেন পাবে -1 চার্জ। হাইড্রোজেন দেখো 100% যখন আয়নিক ক্যারেক্টার হচ্ছে 100%, তখন হাইড্রোজেনের চার্জ +1, আবার যখন 0% আয়নিক তখন দেখো হাইড্রোজেনের চার্জ ফর্মাল চার্জ 0। তাহলে 50% যদি আয়নিক হয় হাইড্রোজেনের ফর্মাল চার্জ কত হবে, +0.5। একই রকম হ্যানেস্মিথ ইকুয়েশন ইউজ করে আমরা OH বন্ডের জন্য, OH বন্ডের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 2.1 ইউজ করে দেখলাম কি আয়নিক ক্যারেক্টার 29.26%। তাহলে এখানে দেখতে পাচ্ছি 100% আয়নিক হলে হাইড্রোজেন +1 চার্জ, 0% আয়নিক হলে হাইড্রোজেন 0 চার্জ, 50% আয়নিক হলে হাইড্রোজেনের চার্জ হচ্ছে 0.5। অ্যাকচুয়ালি এখানে আয়নিক কত পেলাম, আয়নিক ক্যারেক্টার পেলাম 29.26%। তাহলে হাইড্রোজেনের তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটির অনুযায়ী হাইড্রোজেনের চার্জ কত হবে, 50% আয়নিক হলে 0.5 চার্জ, পাচ্ছি আমরা 29.26% আয়নিক, তাই এর চার্জ হবে এটা না হয়ে 0.5 না হয়ে 0.2926। এই হাইড্রোজেনটাও পাবে 0.2926। ওকে, তাহলে এই অক্সিজেনের চার্জ কি -1 থাকবে না অন্য কিছু হবে? ওয়াটারের টোটালের চার্জ কত, ওভারঅল চার্জ 0। তাহলে অক্সিজেনকে যদি x ধরে নিই তাহলে আমরা এভাবে ইউজ করতে পারি, অক্সিজেনের চার্জ x আর দুটো হাইড্রোজেনের হচ্ছে প্লাস করে দিই +2 ইন্টু 0.2926, এটা ইজিক্যাল টু ওভারঅল চার্জ 0। এখান থেকে x যেটা বেরোবে সেটা বেরোবে, নিচে করা আছে তাই আমি এটাকে কষছি না, সময় নষ্ট করছি না। এই মানটা আসবে x এর মানটা, বা এই OH বন্ডের জন্য যে অক্সিজেনের যে ফর্মাল চার্জ
সেটা আসবে এইখানে আছে পয়েন্ট, এক সেকেন্ড, মাইনাস 0.5852 এটা আসবে। দুটো হাইড্রোজেনের 0.2926 করে হলে চার্জ হয় 0.5852, সেটাই তাহলে নেগেটিভ ভ্যালুতে, মানে এই যে মানটা এক্স প্লাস 2 ইন্টু 0.2926 ইজিক্যাল টু 0, তাহলে এখানে এক্স এর মান বেরোবে মাইনাস 0.5852। তাহলে দেখলাম কি যে হাইড্রোজেনের চার্জ যেটা বেরিয়েছে, সেই হাইড্রোজেনের ফর্মাল চার্জ বেরোলো প্লাসে 0.2926-এ, আর অক্সিজেনের চার্জ এখানে দেখো বন্ড দুরকম আছে, কিন্তু একটা হচ্ছে বেরিলিয়াম অক্সিজেন বন্ড, তার সাথে আবার দেখো হাইড্রোজেন অক্সিজেন বন্ড, এরকম বন্ড ছিল। তাহলে এখানে এই বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য আগে আমরা দেখে নিই, ফিরে যাই এই জায়গাটাতে। বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য আমরা কত চার্জ পেয়েছিলাম? বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য অক্সিজেনের চার্জ পেয়েছিলাম প্লাস 0.54। ওকে, তাহলে বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য এই চার্জটা আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 0.54, এটা প্লাস ভ্যালুতে পেয়েছিলাম। আর ওইচ বন্ডের জন্য এই অক্সিজেনের ফর্মাল চার্জ আমরা পেলাম মাইনাস 0.5852। তাহলে বেরিলিয়াম অক্সিজেন বন্ডের জন্য অক্সিজেনের ফর্মাল চার্জ প্লাস 0.54, ওইচ বন্ডের জন্য অক্সিজেনের ফর্মাল চার্জ মাইনাস 0.5852। ওকে বাদ দিয়ে দিলে আমরা অক্সিজেনের ফর্মাল চার্জ পাচ্ছি এটা মাইনাস 0.0452। তাহলে দেখলাম কি যে একটা বেরিলিয়ামের উপরে ফর্মাল চার্জ আমরা আগেই বের করেছিলাম মাইনাস 0.16। ওকে, চারটে অক্সিজেন আছে, চারটে অক্সিজেনকে এইটা দিয়ে গুণ করলে, মানে 0.0452 দিয়ে গুণ করলে টোটাল পাবো এইটা। আর আটটা আছে হাইড্রোজেন, আটটা হাইড্রোজেনের ফর্মাল চার্জ 0.2926, এর সাথে যদি 8 গুণ করি তাহলে এই মানটা পাবো 2.3408। টোটাল যোগ করলে কিন্তু পাবো ওভারঅল চার্জ +2। তাহলে এটাই তো ছিল অ্যাকচুয়ালি কমপ্লেক্সের উপরে ওভারঅল চার্জ। তাহলে এখানে দেখলাম কি যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের উপর কি চার্জ এলো। বেরিলিয়ামের উপরে, একটা বেরিলিয়ামের উপর ফর্মাল চার্জ এলো মাইনাস 0.16, একটা অক্সিজেনের উপরে ফর্মাল চার্জ এলো মাইনাস 0.0452, একটা হাইড্রোজেনের উপরে ফর্মাল চার্জ এলো প্লাস 0.2926। তাহলে প্রত্যেকটা অ্যাটম দেখো যে ফর্মাল চার্জ ক্যারি করছে, কোনোটার মান কিন্তু একের চেয়ে বেশি নয়, সবগুলো কিন্তু একের নিচে, একের চেয়ে কম। তো পাউলিং সাজেস্ট করলো কি তার ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপালে, যে কমপ্লেক্স তখনই হবে স্টেবল যদি ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো যে ফর্মাল চার্জ পায় সেই ফর্মাল চার্জ যেন একের থেকে কম হয়। তাহলে এই কমপ্লেক্সে দেখলাম কি যে ফর্মাল চার্জ পেয়েছি তাতে কোনো অ্যাটমই কিন্তু একের চেয়ে কিন্তু বেশি ফর্মাল চার্জ পায় না, তাই এই কমপ্লেক্সটা একটা স্টেবল কমপ্লেক্স। ওকে, একই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করে এই কমপ্লেক্সের ক্ষেত্রে করি BeH2O6 2+, এই কমপ্লেক্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে দেখবো কি যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের চার্জ যেগুলো পাচ্ছি সেগুলো জাস্ট সেই জায়গাগুলো আমি উল্লেখ করে যাচ্ছি। 1 নম্বর বেরিলিয়ামের দেখো চার্জ একই পদ্ধতিতে, সেটা আগেরটা যেমনটা করা হয়েছিল এই BeH2O6 এর ক্ষেত্রে একই পদ্ধতিতে অ্যাপ্লাই করা হয়েছে। আর দেখা গেল যে বেরিলিয়ামের চার্জ, এখান থেকে ক্যালকুলেশনটা তোমরা একটু ফলো করে নেবে, বেরিলিয়ামের যে চার্জ পেলাম সেটা পেলাম মাইনাস 1.24। ওখানে ক্লিয়ার হয়ে গেছে বেরিলিয়ামে একটা অ্যাটম একের থেকে বেশি চার্জ হয়ে গেছে, ওটা আনস্টেবল হয়ে যাবে। বেরিলিয়ামের চার্জ 1.24 পেলাম। আর হাইড্রোজেনের চার্জ এই জায়গাটা ফলো করবে একটু, 0.2926 পাবো। ওকে, আর অক্সিজেনের চার্জ, একটা অক্সিজেন চার্জ মাইনাস 0.0452 পাবো।
আর দেখতে পাচ্ছি কি একটা বেরিলিয়াম তার উপরে চার্জ, একটা বেরিলিয়াম তার উপর ফর্মাল চার্জ -1.24, অক্সিজেন একটার উপরে ফর্মাল চার্জ -0.0452, হাইড্রোজেন একটার উপরে ফর্মাল চার্জ পেলাম +0.2926। এই দুটো কম ঠিকই, একের চেয়ে কম, কিন্তু এটাই দেখো একের চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে ফর্মাল চার্জ। যেহেতু এই কমপ্লেক্সে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলোর মধ্যে একটা অ্যাটমে দেখতে পাচ্ছি যে ফর্মাল চার্জ একের বেশি হয়ে গেছে, তাই এখানে বলা হলো যে এই কমপ্লেক্সটা BeH2O6 এই কমপ্লেক্সটা একটা আনস্টেবল কমপ্লেক্স। এইভাবে আমরা কোন কমপ্লেক্স স্টেবিলিটি পাবে, কোনটা স্টেবিলিটি পাবে না, সেটা আমরা পাউলিংয়ের ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। তো এখানে আরেকটা প্রবলেম আছে, এটা তোমরা নিজেরা কোষে দেখবে। এই দুটো কমপ্লেক্স দেওয়া আছে, এই কমপ্লেক্সের কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, এটা অ্যাপ্লাই করে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবে যে কোনটা স্টেবল হবে কোনটা আনস্টেবল হবে। এই হলো ওভারঅল পাউলিংয়ের ইলেকট্রোনিউট্রালিটি প্রিন্সিপাল।